যে বিষয়গুলো জন্য আজকে আমাদের লাইভে আসা, মানে আমার লাইভে আসা মূলত গতকাল বিকাশ ভবনে বর্তমান সরকারের নতুন সরকারের যে স্কুল শিক্ষামন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের যা দাবি দেওয়া আছে, আমাদের যা জানানোর ছিল সেগুলো আমরা জানিয়েছি। তার আগে একটা কথা শুধু বলছি, কেউ আঘাত পেয়ে থাকলে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, আগে ভাগে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। এই সরকার, নতুন সরকার এসেছে, বিগত সরকারের যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারের পতন হয়েছে। এটা জনতার দ্বারাই পতন হয়েছে, কারণ জনতা জনার্দনই কিন্তু বিগত সরকারকে ফেলে দিয়েছে, গদিচ্যুত করেছে। যারা তখন মনে করেছিলেন বিগত সরকারটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার, তার যাওয়া দরকার আছে, সেই সরকার গেছে। আমার বন্ধুবৃত্তের মধ্যে অনেকেই আছেন, অনেকেই, ওইটা বলেই আমি শুরুটা করব, অনেকেই আছেন যারা কোনো কালেই কোনো দিন প্রতিবাদ করেননি, নাও করতে পারেন, অসুবিধার কিছু নেই, সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি আজকের দিনও বলবো না প্রতিবাদ করার জন্য, কিন্তু যারা শিক্ষকতার মতো জায়গায় আছেন, অধ্যাপনার মতো জায়গায় আছেন, যারা এই সরকারের পক্ষের মানুষ, কারণ জনতাই ভোট দিয়েছে, আমরা প্রত্যেকেই সরকার পরিবর্তন চেয়েছিলাম, সরকার পরিবর্তিত হয়েছে, কিন্তু আপনাদের কাছে আবেদনটা রাখবো আজকের দিনে যে এই সরকারের বিরুদ্ধে কিছু বলার দরকার নেই, কারণ সরকারকে বিরুদ্ধে বলার মতো কোনো কাজ নেই, বা যা কাজ হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু আপনারা অন্তত আবেদনটা রাখবেন, মানে সবসময় ওই গুড্ডা, নিজের গুড্ডা দরকার, এইটা ভাবাটা খুব খারাপ আর কি, এটা সমাজের জন্য খুব ক্ষতিকারক। আপনারা অন্তত সোশ্যাল সাইটেও আওয়াজ তুলতে পারেন যে সরকার যা কিছু প্রতিশ্রুতি রেখেছিল সেগুলো প্রতিশ্রুতি মতো কাজ করছে। বিধানসভার অধিবেশন চলছে, সেখানে সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি বলেছেন একবারে রামপুরহাট থেকে, অভয়া থেকে রামপুরহাট থেকে, কসবা থেকে, রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ, তামান্না, সবই বিচার তিনি দেবেন। কিন্তু আপনারাও সোশ্যাল মাধ্যমে অন্তত এইটুকু সরকারের কাছে আবেদন রাখতে পারেন। 20% ডিএ পেয়েছেন, আনন্দের খবর, এটা অবশ্যই আনন্দের, এটা আমি খারাপ বলবো না, কারণ এটাকেও আমি কিন্তু অধিকার বলেছি, বা আমাদের মতো শিক্ষক সমাজ বা যারা সরকারি কর্মচারী বা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু এটা অধিকার বলেছে, অধিকারের জন্য মানুষ লড়াই করে। পেয়েছেন, ভালো কথা, কিন্তু যদি এরকম মানসিকতা সম্পন্ন মানুষ থেকে থাকেন যে কিছু সংখ্যক এই 19,000 জনের চাকরি চলে যাবে, তার বিনিময়ে আমাদের যেটা পাচ্ছি, এই ধরনের মানসিকতা সম্পন্ন যদি কোনো টিচার থেকে থাকেন, দয়া করে আমার বন্ধুবৃত্ত থেকে বিদায় নেবেন। আমার এমনিতে অনেক দিন আগে থেকেই 5,000 পূর্ণ হয়ে পড়ে আছে, অনেকজন কাল থেকে প্রায় 9 করে 200 খানা কালকেই এসছে, অলরেডি 2,000-2,500 জন পড়ে আছে। আমার তাদের দরকার নেই, বন্ধুবৃত্তটাকে খুব একটা বেশি বড় করার দরকারও নেই। তো আমরা বলছি না সরকারের প্রতিবাদ করার জন্য, সরকারের কাছে আর্জি করতে পারেন যে আমার সহকর্মীরা যারা আজকে যোগ্য, যাদের আজকে যেভাবে লাঠি রক্তাক্ত বিকাশ ভবন হয়েছে, সেই সময় মনে করেছেন এই সরকারকে ফেলানোর জন্য আমরা কি লড়াই করেছি সেটা আমরা নিজেরা জানি, সমাজ দেখেছি। যাই হোক, আমি সেদিকে যাব না, যে মূল প্রসঙ্গে আমি আসি। গতকাল গিয়েছিলাম আমরা শিক্ষামন্ত্রীর কাছে, 5টার সময় আমরা দেখা করার সুযোগ পেয়েছিলাম। যত হোক আমাদের শিক্ষামন্ত্রী বলে কথা, শিক্ষামন্ত্রী তিনি মন্ত্রী হতে পারেন, তার বাইরেও একটা পরিচয় আছে, তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমরা শিক্ষকতার মতো জায়গায় থেকে একজন শিক্ষক মহাশয়, সেই সঙ্গে শিক্ষামন্ত্রী দপ্তরের দায়িত্বও পেয়েছেন একজন শিক্ষক মহাশয়, তো আমাদের একটু আবেগ বেশি কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলাম শুভেচ্ছা জানাতে নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী, এবং স্বাধীনতার পরে প্রথম নর্থ বেঙ্গল থেকে, আমি যদি না ভুল জানি, স্কুল শিক্ষা দপ্তর নর্থ বেঙ্গল থেকে হয়েছে, উত্তরবঙ্গ থেকে, এটা আমাদের কাছে খুব আনন্দের। আমরা যে মূলত 3টে দাবি নিয়ে গিয়েছিলাম, 3টে দাবি কি ছিল? 3টে ডেপুটেশন ছিল। একটাতে ছিল যে
বর্তমান যে সরকার অর্থাৎ বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, তারা প্রতিশ্রুতি মতো ভোট প্রচারে গিয়ে বলেছেন যে বিজেপি করার অপরাধে, এই রাজনৈতিক দল করার অপরাধে যাদের পরিবারের স্বজন হারা হয়েছেন, যে সমস্ত পরিবার, তাদের পরিবারের বা মিথ্যে মামলায় কেস দেওয়া হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের পরিবারে একজনকে চাকরি দেবে। খুব ভালো কথা, আমরা সাধুবাদ জানাচ্ছি। এই পলিটিক্যাল, এই রাজনৈতিক যে হিংসা, এটা বন্ধ হওয়ার দরকার আছে। এটা আমরা প্রত্যেকে চাই, চাকরি পাক, এটা আমরা চাই। কিন্তু পূর্ব প্রতিশ্রুতি মতো যে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অর্থাৎ 2016 এসএসসি প্যানেলের যাদের নামে কোনো কলঙ্ক নেই, তাদের অপরাধ তারা 2016 প্যানেলে চাকরি পেয়েছিল, এটা আমরা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেছি। যে মানসিক যন্ত্রণা, এই লড়াই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকজন সহকর্মী কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন, ইহলোক ছেড়ে। যেমন সুবল সোরেন চলে গেছেন, সেই সঙ্গে প্রশান্তবাবু চলে গেছেন, সন্তোষবাবু চলে গেছেন, এরকম আমাদের প্রায় 7 জন মতো চলে গেছেন শিক্ষক শিক্ষাকর্মী মিলে। তাদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ এবং সেই সঙ্গে একটি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে গ্রুপ ডি চাকরি দিতেই পারেন, সেই চাকরিটা যাতে দেওয়া হয় বা বিভিন্ন দপ্তরে যদি গ্রুপ ডি দেওয়া যায় সেটা দিতে হবে, এটা আমরা আবেদন রেখেছিলাম। 2 নম্বর যেটা রেখেছিলাম যে গ্রুপ সি ডি অর্থাৎ আমাদের যারা সহকর্মী শিক্ষাকর্মী, তারা দীর্ঘ 15 মাস 16 মাস হতে চললো, তারা কিন্তু বেতনহীন অবস্থায় আছে। তাদের অন্তত ওএমআরটা পাবলিশ করে যোগ্যদের তালিকাটা অন্তত সুপ্রিম কোর্টে প্রোভাইড করে তাদের বেতনটা চালু করা আশু কর্তব্য। কারণ বহু শিক্ষাকর্মী তারা কি অবস্থার মধ্যে আছে সেটা আমরা অনুভব করেছি, কি অবস্থার মধ্যে আছে। এটা ছিল আমাদের 2 নম্বর এজেন্ডা বা আমরা যেটা তুলে ধরেছি। আর 3 নম্বর যেটা ছিল সর্বোপরি, দীর্ঘদিনের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সমস্ত কিছুর মধ্য দিয়ে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে 4 তারিখ, আমরা খুব আশা করেছিলাম যে জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে, সেই দিনই 22 লক্ষ ওএমআর পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন, 22 লক্ষ বলবো না, আমাদের যতজন হচ্ছে 9, 10 এবং 11, 12 পরীক্ষা দিয়েছিল তাদেরটা বেরিয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির বেরোয়নি, সেটা পরবর্তী সময় বেরোনোর কথা ছিল, কিন্তু জানি না কোন অজ্ঞাত কারণে এখনও পাবলিক ডোমেনে আসেনি। তো আমাদের ওএমআর চলে এসেছে, সকল ওএমআর, মানে সেখানে শুধুমাত্র যারা আনটেন্টেড এবং টেন্টেড সেই মিলের সংখ্যাটা নয়, যারা সেই মুহূর্তে 2016 সালে পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকেরই কিন্তু ওএমআর পাবলিশ হয়েছে। আমরা সম্মানীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করলাম, আমরা বললাম যে যেহেতু ওএমআর চলে এসছে, যেটা তদানীন্তন বিরোধী দলনেতা আজকের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওএমআর যখন আছে, তাহলে ওএমআর যখন থাকবে তাহলে কেন একটা 45 বছর 50 বছরের, একটা 46 বছরের, একটা 42 বছরের, 40 বছরের একজন শিক্ষক মশাইকে যার নামে কোনো অ্যালিগেশন নেই, তাকে কেন 25-26 বছরের সঙ্গে একটা অসম লড়াইয়ে নামিয়ে দেওয়া হবে। তো যেহেতু ওএমআর চলে এসছে, সিবিআই আজকে রাজ্যে যে সরকার আছে, কেন্দ্রে সেই সরকারই আছে, ডাবল ইঞ্জিনের সরকার, এবং দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তদন্ত করেছিল, তদন্ত এখনও চলছে। তাহলে ওএমআর তার সিএফএসএল রিপোর্ট যেটা হাইকোর্টে প্রোভাইড করেছিল আমাদের সিবিআই, তার বেসিসে ওএমআরের ভিত্তিতে কেন সেগ্রিগেশন হবে না। আমরা এটাও তুলে ধরলাম যে 12C অথরিটি, স্ট্যাচুটরি বডি যে অথরিটি আছে, সেই 12C অথরিটি, সেই অথরিটি কিন্তু বাগ কমিটি, যেটা হাইকোর্ট দ্বারা ঠিক করে দেওয়া হয়েছিল বাগ কমিটি এটা তদন্ত করার জন্য, সেই বাগ কমিটির যিনি মূল আইনজীবী তিনিও বলেছেন যে বিগত সরকার বারে বারে কোর্টকে কিন্তু মিসগাইড করেছে। কিভাবে না, বারে বারে হলফনামা আকারে যে এফিডেভিট দাখিল করেছে বা এফিডেভিট দিয়েছে, সেটা কিন্তু সবই আজ যেটা দিয়েছে পরবর্তী সময় আবার অন্য দিয়েছে।
তো সেখানে অযোগ্য লিস্ট কখনো কখনো প্রোভাইড করেছে, আবার পরবর্তীকালে যখন কোর্ট চেপে ধরেছে তখন বলছেন আরও 2 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, পরে 2 জনের নাম অ্যাড হয়েছে। আবার বারে বারে কমিশন সেই 12C অথরিটি বলেছে, এর মধ্যে আর কেউ আছে কিনা আমার জানা নেই। এইভাবে যে কোর্টকে ধন্দে রেখে নিজের ভোট বৈতরণী পার করতে চেয়েছিলেন বিগত দিনের সরকার, পারেনি। আজকের যে জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানবিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করছি, সেই মানবিক সরকারের মুখ্যমন্ত্রীর কাছে সম্মানীয় শিক্ষামন্ত্রী যেন আবেদন করেন যে আমাদের ওএমআর যখন পাবলিশ হয়ে গেছে, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় বলেছিলেন যে মূল চাবিকাঠি কিন্তু এই ওএমআর যখন পাবলিক ডোমেনে চলে এসছে, সেই ওএমআরের নাম্বার এবং তার সঙ্গে একাডেমি প্রত্যেকের ফিক্সড আছে, সেটার সঙ্গে পরবর্তীকালে কেন রিপ্যানেল হবেন। কিছুজন ফোন করে আমার মাথা খারাপ করে দিচ্ছেন, আপনাদের কাছে দয়া করে করজোড়ে অনুরোধ করছি আপনারা এটা করবেন না। আমার পারিবারিক শিক্ষা কিন্তু এটা নয়। আমি ভালোভাবে বাঁচব, অন্য কেউ ভালোভাবে বাঁচবে না। আপনি বাঁচলে বাপের নাম, এই মানসিকতা সম্পন্ন যদি কোনো মানুষ থেকে থাকেন, দয়া করে অনুরোধ করছি আপনার প্রতি। আমার কোনো বই দিতে নেই, দেখা হলে কথা বলবো, সবই হবে। আমাদের কথা হচ্ছে, আমরা একবারের জন্য বলিনি যে 2016 সালের কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন ছিল, অ্যাফোরসেড পোস্টে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ডিজায়াবলদের নিয়ে ফ্রেশ সিলেকশন করার কথা বলেছিল, আমরা একেবারের জন্য বলিনি। তারপরেও যে পরীক্ষা হয়েছে তাতে যারা পেয়েছেন ভালো কথা, আমিও পেয়েছি। কিন্তু আমি বারে বারে মনে করেছি যে আমি 2016 সালে যে চাকরিটা পেয়েছিলাম, আমার সেই চাকরি কোনো অন্যায়ভাবে আমি পাইনি। আমার ক্ষেত্রে কোনো ইরেগুলারিটি, যেটা বলেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট যে 17 দফা দুর্নীতির কথা বলেছিল, সেই দুর্নীতির এক জায়গাতেও আমার নাম নেই। তাহলে আমি কেন বলবো না যে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্র দেখাতে পারবেন না যে সেই সভ্য রাষ্ট্রে আমার নামে কোনো অ্যালিগেশন নেই। আমার 8 বছর করা চাকরি, আমার 8 বছর করা কাজ, আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে আমার কাজটা কেড়ে নেওয়া হয়েছে। আমি তার কিন্তু প্রতিবাদ করব শেষ রক্তবিন্দু পর্যন্ত। এতে যদি আমি বেঁচে থাকি ভালো, ইহলোকে যদি চলে যায় আমার কোনো আপত্তি নেই। তার মানে কখনো এটা ভাবার দরকার নেই ইনডোর মিটিংয়ে কি হলো, আমরা বাইরে বেরিয়ে কি বললাম, সবটাকে মেলাতে যাবেন না। আমরা কখনো একবারের জন্য বলিনি যে আসন্ন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা নিয়োগ সরকার করবে কি করবে না সেটা সরকারের ব্যাপার, আমরা ওই সংক্রান্ত কোনো কথাই বলিনি। সরকার করলে সেখানে আপনিও পাবেন যারা পেয়েছেন, আমরা যারা পেয়েছি আমরা পাবো। কিন্তু আমাদের প্রশ্ন একটা জায়গায়, যে সহকর্মীদের সঙ্গে একসঙ্গে বিকাশ ভবনে লাঠি খেয়েছি পুলিশে, এই দুর্নীতিগ্রস্ত চোর সরকারের অপদার্থ যে পুলিশ, সেই সময়ের যে পুলিশ, তাদের কাছ থেকে যে লাঠি খেয়েছি, গুন্ডা বাহিনীর দ্বারা, লুম্পেন বাহিনীর দ্বারা যেভাবে রাত্রিবেলা বিকাশ ভবনে হাফ প্যান্ট পরা, লুঙ্গি পরা, আতলা নিয়ে যারা আক্রমণ করতে এসেছিল, যে আজকে ডিম খাচ্ছে, ডিম থেরাপি দেওয়া হচ্ছে, তো সেই বিধাননগরের ডন, যখন আমরা কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে লড়াই লড়েছি, তখন কিন্তু তারা ছিল, সেই সহকর্মীরা ছিল। সেই সহকর্মীদের ফেলে নিজেরটা ভাববো এই মানসিকতা নিয়ে কোনো কালে চলিনি। দয়া করে আমাকে কেউ বলবেন না। আর বারে বারে একটা মন গড়া কথা বলে যে কৃষ্ণবাবু আপনি মনে হয় তার নামটা কি, এই 2025টাকে করে দেওয়ার চেষ্টা করছেন এবং করছেন। আরে বাবা, আমি কোনো সরকারও নয়, আমি সরকারের কোনো সচিবও নয়, আর আমার এত বড় ক্ষমতাও নেই। আমি বাবু ডাউন টু আর্থ থাকা মানুষ, আমি এত বড় নেতা মন্ত্রীও নয়, শান্তিও নয়। আমি একজন সাধারণ শিক্ষক, সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি। আমার কথা হচ্ছে সেই সাধারণ সহকর্মীরা যারা আজকে কাঁদছে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে ছেড়ে যেতে পারা আমার পক্ষে সম্ভব না। তাই আমি লড়াই লড়ছি। আপনি লড়ছেন না, অসুবিধার কিছু নেই, আপনাকে কেউ বলছে না। নতুন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা সরকার নিয়োগ করলে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের প্রশ্ন, সেই 2016 কোথায় গেল? তার জন্য কেন আমরা দরবার করব না? যে সরকার, মানবিক সরকার, আজকে উদ্যোগ নিয়ে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করার চেষ্টা করছে, শুধুমাত্র 2016 কেন পড়ে থাকবে? 2016 কি অপরাধ করেছে? যেখানে বাগ কমিটির মূল আইনজীবী বলছেন, যেখানে তদানীন্তন বিচারপতি, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় বলেছেন, তিনি পুরো প্যানেল ক্যান্সেল করেননি। সম্মানীয় বিরোধী দলনেতা একাধিকবার বলেছেন, সেটা আমরা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেছি, যে তিনি বিভিন্ন রাজনৈতিক সভায়, বিধানসভার বাইরে, আমাদের আন্দোলন স্থলে তিনি বারে বারে এসে বলেছেন যে কেন যোগ্যরা পরীক্ষা দিতে যাবে।
এখন বিধানসভা অধিবেশন চলছে, আপনার বরঞ্চ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার নিয়োগ হবে, সে চলতে, সে একটা কন্টিনিউইং প্রসেস, সেটা চলুক। আমরাও তো বলছি আগের সরকার গেছে, আবার একটা সরকার এসেছে, সরকার সরকারি, এটা জনতার সরকার। একটা সরকার, একটা রাজনৈতিক দল ভোটে লড়ালড়ি করে, সেখানে স্বাভাবিকভাবে যিনি জনতার ম্যান্ডেট নিয়ে বেশি আসন নিয়ে আসেন তিনি সরকার তৈরি করেন, তখন তিনি সবারই সরকারটা সবার হয়, জনগণের সরকার। বিগত সরকার জনগণের সরকার ছিল না, তাই বারে বারে কিন্তু সমস্যায় আমাদেরকেও ফেলেছে, সরকার নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। তাই যারা নিজের আপনি বাজলে বাপের নাম, এই মানসিকতা সম্পন্ন যারা মানুষ আছেন, দয়া করে বলছি, আমাকে কখনো আমারটা কি হলো, এটা কি হবে, আপনার ওটা কি হলো সেটার কথা আগে জিজ্ঞাসা করেন না। তারা কিন্তু দয়া করে আমাকে এরকম কথা বলবেন না। আমার মানে আমাকে বললে আমি এমনিতেই খুব ইরিটেট হয়ে যাই, এগুলো বলবেন না। আমরা যে লড়াইটা লড়ছি তাতে সঙ্গী হিসাবে আপনাদেরকেও চাইছি, আপনারা আমার সহকর্মী, আমাদের সহকর্মী, আমরা একসঙ্গে লড়াইটা লড়বো আগামী দিনে। এই সরকারের সঙ্গে আমাদের লড়াই নয়, আমাদের যারা সহকর্মী আমাদের প্যানেলের নয় তাদের কাছে আবেদন করলাম, আপনারা সোচ্চার হতে পারেন সোশ্যাল সাইডে, সরকারের বিরোধিতা করতে হবে না, সরকারের কাছে আপনারা আবেদন করতে পারেন যে আমাদের সহকর্মী যাদের নামে কোনো অ্যালিগেশন নেই, সেই সরকার চলে গেছে, এই সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদের যোগ্যদের তালিকা নিয়ে গিয়ে তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করুক। আমরা বারে বারে বলেছি, হ্যাঁ, এটার জন্য কোনো ব্রেন বুদ্ধি মেধাল লাগে না। সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট হয়েছে মানে কোর্ট থেকেই আমাদের চাকরি ফেরাতে হবে, এটা আমরা জানি। কিন্তু বারে বারে যেটা বলেছি যে সরকারকে সহযোগিতা সদিচ্ছা দেখাতে হবে। সরকার, আমি বারে বারে বলেছি, আজকে যে সরকার এসছে সেই সরকার যদি মনে করে বিগত সরকার যে অন্যায়গুলো করে গেছে, যে কাদা ঘেঁটে দিয়ে গেছে, আমি সেই কাদায় পা দিব না, এটা হয় না। আপনাকে সেই জায়গায় পা দিয়ে যেটা ভালো অংশ সেটাকে আপনাকে নিতে হবে। আজকে অভয়ার মা কাঁদছে, অভয়া বোনের মা বিধানসভার ভিতরে দেখলাম, তিনি কাঁদছেন, তার মেয়েকে ফিরে পাবেন না। যে দুর্নীতি, যে থ্রেট কালচার তার মেয়েকে কেড়ে নিয়েছে, তিনি আজকে লড়াইয়ে এসেছিলেন, রাজনীতির অঙ্গনে এসেছিলেন, তিনি কিন্তু ওই নেতা হতে আসেননি, তিনি এসেছিলেন তার মেয়ের বিচার চাইতে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবেন, জোর গলায় বলেছেন, আমরা গর্ববোধ করছি আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। তিনি কালিয়াগঞ্জের জন্য বিচার দেবেন বলছেন, তিনি রায়গঞ্জের জন্য রাজবংশী মেয়েটার জন্য বিচার দেবেন বলছেন, কালিয়াগঞ্জের আদিবাসী তরুণীদের জন্য বিচার দেবেন বলছেন, তিনি রামপুরহাটের বিচার দেবেন বলছেন, তিনি কসবার বিচার দেবেন বলছেন। এটাই তো বাংলা শুনতে চায়। বাংলা এর সঙ্গে একটা জিনিস শুনতে চায় যে 2016 যারা নিষ্কলঙ্ক, নিরপরাধ, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যাদের নামে কোনো বাগ কমিটি, সিবিআই কেউ কোনো অ্যালিগেশন দিতে পারেনি, তাদের চাকরি ফেরানোটা কিন্তু সরকারের কাজ। সেই সরকার যদি মনে করে যে আইনের দরজায় আমরা যাব, আমাদের তো যাওয়ার কথা নয়, জনতার সরকার তো। জনতা যদি আমার কারণে যদি আমি অন্যায় করতাম, আমার জন্য মুখ্যমন্ত্রীকে বলবো না, সরকারকে বলবো না আপনারা যান। কিন্তু আমি যখন অন্যায় করিনি, বা আমাদের মতো যারা অন্যায় করেনি, তার জন্য সরকার কেন যাবে না? এটা কোথাও দেখাতে পারবেন? একজন কেউ ভুল করেনি, তার চাকরি চলে গেছে, এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে দেখাতে পারবেন না। এবং ভারতবর্ষে আমি দায়িত্ব নিয়ে বলছি, গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই প্যানেলটা যে ক্যান্সেল হয়েছে, তাতে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে ভারতবর্ষে এরকম রায় হয়েছে কিনা আমার অতীতে জানা নেই। এটা আমরা বারে বারে বলছি, অতীতেও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো, যতক্ষণ শ্বাস থাকবে দে ততক্ষণ বলবো। আমরা তার জন্য বলছি, সম্মানীয় শিক্ষামন্ত্রী, সম্মানীয় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী, আমি এই কারণেই বলি যে মুখ্যমন্ত্রী তিনি জননেতা, জননেতা সবাই হতে পারেন না। জনতার পাল শুনি বোঝেন, জনতার অভাব, কষ্ট, দুঃখ, দারিদ্র্য, তাদের কি চাওয়া পাওয়া, তাদের কি জিনিস, সেগুলো বোঝেন, তার জন্যই তিনি জনতা। সবাই জনতা হতে পারে না। অন্তত একই জেলার মানুষ হিসেবে ওনাকে জানি, চিনি, দেখেছি। আমরা আশ্বস্ত হব তখনই সম্মানীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী, এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি আছেন এখন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট, সভাপতি, এবং একই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল নিয়ে একটা বৈঠক হোক। বিগত সরকার কিন্তু এই কাজটাই করেনি। আমরা এইটা নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই লড়েছি, আমাদের ন্যূনতম অভিজ্ঞতা আছে, আমরা আইনজ্ঞ নয়, আমরা আইন বিশারদ নয়, আমরা কেউ অ্যাডভোকেট নয়, প্রথমেই বলে দিচ্ছি। কিন্তু আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে আইনি লড়াই লড়েছি আমরা, কিন্তু আমরা আর পারছি না, হাঁপিয়ে উঠছি। আমাদের সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, কে দাঁড়াবে? বাইরের লোক এসে দাঁড়াবে? বাইরের দেশের লোক এসে দাঁড়াবে না।
আমাদের সরকার আমাদের পাশে দাঁড়াবে। আমরা তো চাইবো আমাদের সরকার, সেই সরকার আমাদের পাশে দাঁড়ায়, সেইটুকু আবেদন নিয়ে আমরা রেখেছি। বাকি কোনো কিছুই কথা হয়নি। সরকার অর্থাৎ সরকারের শিক্ষামন্ত্রী অনগোয়িং প্রসেস হিসেবে 2025 যদি কন্টিনিউ করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 2016 কোথায় গেল সেটা খোঁজার জন্য আপনি, তার জন্য টর্চ লাইট লাগবে না, তার জন্য এমার্জেন্সি লাগবে না, তার জন্য আপনি একটু সদিচ্ছা, আপনার মানসিকতা থাকলে আপনি বেরোতে পারবেন। তাই এইটুকুই কথা হয়েছে। শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন যে অনারেবল সিএমের সঙ্গে তিনি কথা বলবেন। আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব শিগগিরই একটা আলোচনার জায়গা তৈরি হোক, এবং আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি, মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকের মিটিংয়ের আমাদের যেগুলো আমরা প্রোভাইড করেছি আপনার কাছে, যদিও আমাদের ডিপার্টমেন্টের আপনি মিনিস্টার, তবুও রাজ্যের যত মিনিস্টার আছে সব মিনিস্টারের মাথায় কিন্তু সিএম থাকেন, তো সিএমকেও অবগত করানোর জন্য আমরা অনুরোধ করেছি। এবং একই সঙ্গে আমরা আপনার সঙ্গে যে দেখা করে গেলাম, সিএম সাহেবকে আপনি বলবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করা যায় সেটা দেখবেন। আর আইনের লড়াই যেটা আমরা লড়ছি, দীর্ঘদিন ধরে লড়ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা লড়েছি। আমি বারে বারে বলেছি, আপনার সঙ্গে আমাদের সঙ্গে অন্য কারোর মতান্তর হাজারও থাকতে পারে, কিন্তু আমি কখনো মনান্তরে বিশ্বাস করি না। আমার সঙ্গে মুখ দেখা দেখি হবে না, এই কাজ আমি কখনো করি না, আগামী দিনেও করব না। শিশির কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয় একটা উদ্যোগ নিয়েছেন। তিনি আজ থেকে বহু বছর আগে পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে তিনি একজন বড় পুলিশ অফিসার ছিলেন। তিনি আইনের যথেষ্ট আইন বোঝেন, আইন জানেন। তিনি নিজের মামলা সুপ্রিম কোর্টে লড়তে গেছিলেন বলে যতটুকু আমি জানি। সবাইকে আমরা বলবো যে কখনো হাল ছেড়ো না বন্ধু। অধিকার, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছেন, তিনি বলেছেন ভিক্ষা করলে কোনো কিছু জিনিস পাওয়া যায় না, অধিকার পেতে গেলে লড়াই করতে হয়। আপনার হকের জিনিস সেটা চলে গেছে, তার জন্য কিন্তু লড়াই করতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে একসঙ্গে লড়াইটা আমরা লড়ছি সবাই মিলে। তুহিন সুব্রমণ্ডল উনিও আছেন, পল্লব দত্ত উনিও আছেন, অমিত রঞ্জন ভূঁইয়া উনিও আছেন, কৃষ্ণগোপাল চক্রবর্তী, আমি নিজেও আছি। আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি শুধু আইনি লড়াই লড়ার জন্য। যারা এখনও যুক্ত হননি, যারা 2025 পেয়ে গিয়ে আনন্দে মশগুল আছেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি সেটা করুন। কিন্তু একই সঙ্গে বলবো শিশির কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। যদি কারো যুক্ত হওয়ার ইচ্ছা থেকে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করুন, আমি সেটা তুহিনবাবু পল্লববাবুকে পাঠিয়ে দেবো। আর বেশি কিছু দীর্ঘায়িত করবো না লাইভটাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দে থাকার যদিও কথা নয়, কিন্তু লড়াইয়ে থাকুন, এইটুকু বলবো। সবাইকে আগাম শুভরাত্রি জানিয়ে আমি এখানে লাইভটি শেষ করছি। নমস্কার। Oh, got it.